পাইলোনেফ্রাইটিস জিনিসটা আসলে কি? আমাদের যেই কিডনিটা যেটা আছে এখানে আমরা কী কী পাই? এখানে আমরা রেনাল টিউবিউল আছে, ডিস্টাল কনভলিউটেড টিউবুল আছে, লুপ অফ হেনলি আছে, কালেক্টিং ডাক্ট আছে, কালেক্টিং টিউবিউলস আছে। সো মোটা থাকে সব কিছুকে আমরা একত্রে রেনাল টিউবিউলসের মধ্যে আলোচনা নিয়ে আসি। সো এইদিকে রেনাল টিউবিউল, তারপরে হচ্ছে আমাদের রেনাল যে ইন্টারস্টিশিয়াম, এইখানে যে ইন্টারস্টিশিয়ামটা যেটা আছে, টিউবুলার সেলের আশেপাশে যে ইন্টারস্টিশিয়াল যে রিজিয়নটা, এবং আমাদের যে রেনাল পেলভিস, সো যদি এখন কোনো অবস্থায় যদি এরকম হয় যে কোনো একটা পেশেন্টের রেনাল টিউবিউল বা ইন্টারস্টিশিয়াম বা রেনাল পেলভিস এখানে যে কোনো একটা জায়গায় বা মাল্টিপল লোকেশনেও হইতে পারে, যদি কোনো একটা ইনফেকশন হয়, তাহলে এই জায়গাগুলোতে যদি কোনো ইনফেকশন হয় সেটার কারণে সেখানে ইনফ্লামেশন হবে, রাইট? ইনফেকশন হলেই সেখানে ইনফ্লামেশন হবে। সো এই রেনাল টিউবিউল, রেনাল স্টেশিয়াম, ইন্টারস্টেশিয়াম বা রেনাল পেলভিস এখানে ইনফেকশনের কারণে যদি কোনো ইনফ্লামেশন হয়, এই কন্ডিশনটাকেই তখন আসলে আমরা পাইলোনেফ্রাইটিস বলি। তাহলে পাইলোনেফ্রাইটিস, সো যেখানে নামে শেষে আইটিস আছে তার মানে অবশ্যই সেখানে একটা ইনফ্লামেশন হচ্ছে। আর পাইলোনেফ্রাইটিস বলতে তাহলে কী বোঝাচ্ছে? এই তিনটা এরিয়া যদি ইনভলভড হয়, যে কোনো একটা এরিয়া ইনভলভ হলেও পাইলোনেফ্রাইটিস হিসেবে সেটাকে আমরা স্বীকৃতি দিব। তাহলে এই তিনটা জায়গায় যে কোনো এক বা একাধিক লোকেশনে যদি একটা ইনফেকশন হয় এবং সেই ইনফেকশন থেকে আলটিমেটলি তো ইনফ্লামেশন হবেই, তো ওই ইনফ্লামেশনটাকে আসলে পাইলোনেফ্রাইটিস বলা হয়। এখন পাইলোনেফ্রাইটিসের পেশেন্ট আমাদের কাছে দুই রকম সেটিংসে আসতে পারে। একটা হতে পারে দেয়ার ইজ অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, একটা হতে পারে দেয়ার ইজ ক্রনিক পাইলোনেফ্রাইটিস। আমরা দুই রকম পেশেন্টই আসলে পাই। সাধারণত দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম আসলে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস আসলে আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেই আসলে হতে দেখি, মোস্ট অফ দ্য টাইম। ব্যাকটেরিয়া বাদে আরও কিছু অর্গানিজম দিয়েও আসলে পাইলোনেফ্রাইটিস হতে পারে, যেমন সাম ফাঙ্গাল এজেন্ট বা কিছু স্পেসিফিক কিছু পেশেন্ট গ্রুপে আমরা আসলে ভাইরাল এজেন্ট দিয়েও এটা হইতে দেখতে পারি। বাট মেজরিটি অফ দ্য কেস আসলে ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে এটা হচ্ছে। আর এর বাইরে হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন বা ক্রনিক পাইলোনেফ্রাইটিস। এখন ক্রনিক পাইলোনেফ্রাইটিস আসলে কখন হয়? ক্রনিক পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই যে রিকারেন্ট অ্যাটাক অফ অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। তাহলে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসের ঘটনা যদি বারবার ঘটতে থাকে, সেখান থেকে আলটিমেটলি আমরা আসলে ক্রনিক পাইলোনেফ্রাইটিস ডেভেলপ হইতে দেখি। প্রশ্ন হচ্ছে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস কেন বারবার হবে? অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসের পেছনে যে প্রিডিসপোজিং ফ্যাক্টর যেগুলো আছে, যদি এমন হয় যে সেই প্রিডিসপোজিং ফ্যাক্টর প্রেজেন্ট থেকে থাকে, ইন দ্যাট কেস এই অ্যাকিউট অ্যাটাকগুলো বারবার হতে থাকে এবং এই অ্যাকিউট অ্যাটাক বারবার হতে থেকে সেখান থেকে আসলে ক্রনিক পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করে। তাহলে পাইলোনেফ্রাইটিস হচ্ছে আমাদের সহজ কথা এই তিনটা জায়গার ইনফেকশন, সেখান থেকে যে ইনফ্লামেশন হচ্ছে সেই ইনফ্লামেশনকে আমি পাইলোনেফ্রাইটিস বলছি। সেটা আমাদের অ্যাকিউট সেটিংসও হতে পারে, সেটা ক্রনিক অবস্থাতেও হতে পারে। প্রশ্ন হচ্ছে আমাদের এই যে রেনাল টিউবিউলস, ইন্টারস্টিশিয়াম, রেনাল পেলভিস এখানে ইনফেকশনটা হলো কীভাবে? ফার্স্ট হ্যান্ডে এখানে ইনফেকশন হলো কীভাবে? আমাদের ইনফেকশন হলে ইউরেথ্রাতে হতে পারে, অথবা সর্বোচ্চ ব্লাডারেও হইতে পারে, কারণ এটার এক্সপোজারের রিস্ক আছে। কিন্তু আমাদের রেনাল টিউবিউল, ইন্টারস্টিশিয়াম বা রেনাল পেলভিস কীভাবে আসলে ইনফেক্টেড হলো? দ্যাটস দ্য বিগ কোশ্চেন। সো যখনই পাইলোনেফ্রাইটিসের কথা আসবে তার মানে সবসময় একটাই কথা, সেটা হচ্ছে প্রথমে পেশেন্টের একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, যেটা অবশ্যই তার ইউরেথ্রা অথবা ব্লাডারকে ইনভলভ করছিল। অবশ্যই সেটা ইউরেথ্রা বা ব্লাডারকে ইনভলভ করছিল, কিন্তু সেইখান থেকে কন্ডিশনটা আরও কমপ্লিকেটেড হয়ে যায় এবং কমপ্লিকেটেড হয়ে সেটা কিছু পার্টিকুলার মেকানিজম আছে যে মেকানিজমের মাধ্যমে আলটিমেটলি কিডনি বা তার যে কালেক্টিং ডাক্ট সেইখানে পৌঁছে যেতে পারে। এখানে একটা রিফ্লাক্সের একটা ব্যাপার আছে, আমরা সামনে এটা আলোচনা করব। তো সেখান থেকে আসলে আসে। সো তাহলে ইনিশিয়ালি আসলে একটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ছিল। ইনিশিয়ালি আমরা দেখবো যে ইউরেথ্রা বা ব্লাডারে কোনো একটা ইনফেকশন ছিল, সেই ইনফেকশনটাই আসলে ছড়াই গেছে কিডনিতে বা কালেক্টিং ডাক্টে। মোস্ট অফ দ্য টাইম আসলে ঘটনা এটাই ঘটে, যদিও এর বাইরেও আরও কিছু মেকানিজম আছে, আমরা ওয়ান বাই ওয়ান বলবো, বাট দিস ইজ দ্য কমন থিং। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ইনফেকশনগুলো আসলে হয় কীভাবে? একটা জিনিস সেখান থেকে তাহলে আমরা আসতে পারি, সেটা হচ্ছে আমাদের যখনই আসলে পাইলোনেফ্রাইটিসের কথা আসছে, পাইলোনেফ্রাইটিসের কথা আসছে আমরা দেখি দুইভাবে ছড়াইতে পারে। একটাকে আমরা আসলে বলি অ্যাসেন্ডিং ইনফেকশন, আর একটাকে আমরা বলি হেমাটোজেনাস স্প্রেড। সো
সো অ্যাসেন্ডিং ইনফেকশনের ব্যাপারটা কি, প্রথমে হয়তো বা কোনো একটা পেশেন্টের লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ছিল, সেটা যে কোনোভাবেই হইতে পারে। তো সেইখান থেকে ইনফেকশনটা আসলে অ্যাসেন্ড করে কিডনিতে বা তার কালেক্টিং ডাক্টে ছড়াই গেছে, সো এটা হচ্ছে অ্যাসেন্ডিং। আরেকটা হচ্ছে হেমাটোজেনাস ইনফেকশনটা কীভাবে ছড়াচ্ছে? সো ঘটনা হচ্ছে এই যে পেশেন্টের হয়তো বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ছিল, অথবা বডির ডিফারেন্ট কোনো পার্টে তার একটা ইনফেকশন আছে, বডির যে কোনো প্রান্তে একটা লোকালাইজড একটা এরিয়াতে হয়তো তার ইনফেকশন আছে, ওইখান থেকে ব্লাড স্টেনের মাধ্যমে ব্যাকটেরিয়া ছড়াই গিয়ে সেটা কিডনিতে চলে আসছে। তাহলে হেমাটোজেনাস রুটে এভাবেও হইতে পারে, যদিও হেমাটোজেনাস রুটে ইনফেকশন হওয়ার ব্যাপারটা আসলে একটু কম আমরা পাই। আমরা আসলে মেজরিটি কেস আসলে এই অ্যাসেন্ডিং ইনফেকশনটাই আসলে মেজরিটি অফ দ্য কেস আসলে দেখে থাকি। তাহলে এই দুইটা উপায় আসলে আমাদের ইনফেকশন আসলে ছড়াইতে পারে। তাহলে ওয়েন আমরা ইনফেকশনের কথা বলছি, তাহলে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, যে কোন কোন প্যাথোজেন দিয়ে আমাদের ইনফেকশনগুলো হয়। তো দেখা যাচ্ছে অ্যারাউন্ড 85% অফ দ্য কেসেস আমরা এই পাইলোনেফ্রাইটিসের যে ইনফেকশনটা দেখি, এখানে আসলে দেখা যাচ্ছে আমাদের গ্রাম নেগেটিভ যে অর্গানিজমগুলো আছে, গ্রাম নেগেটিভ যেই এন্টেরিক অর্গানিজমগুলো আছে, এইগুলো 85% অফ দ্য টাইম আসলে রেসপন্সিবল। তাহলে এরা কারা? মেজরিটি হচ্ছে ইকোলাই, ইকোলাইয়ের বাইরে কিছু প্রোটিয়াস, ইকোলাইয়ের বাইরে ক্লেবশিয়েলা। তাহলে এরা সবাই এন্টেরোব্যাকটেরিশিয়া গ্রুপের। সো এই গ্রাম নেগেটিভ অর্গানিজম দিয়ে সবচেয়ে বেশি হয়ে থাকে। তবে এর বাইরে কিছু গ্রাম পজিটিভ অর্গানিজম দিয়েও কিন্তু আসলে আমাদের পাইলোনেফ্রাইটিস হইতে পারে, যেমন ফর এক্সাম্পল এন্টেরোব্যাক্টার, তারপর দেখা যাচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস বা সাম আদার স্ট্যাফাইলোকক্কাই, যদিও সেটা খুব কমই আমরা পাই। স্ট্যাফাইলোকক্কাই নট ভেরি কমন, বাট ইয়েস আমরা মেজরিটি কেস আসলে গ্রাম নেগেটিভ এন্টেরিক অর্গানিজমগুলো দিয়েই পাচ্ছি, কিছু গ্রাম পজিটিভ অর্গানিজমও সেখানে চলে আসে। তাহলে এইগুলো আমাদের সবচেয়ে কমন রিজন। তবে এই ব্যাকটেরিয়া বাদিকে আর কাউকে দিয়ে কি আসলে ইনফেকশন হইতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, ফাঙ্গাল এজেন্ট দিয়েও আসলে পাইলোনেফ্রাইটিস হইতে পারে। টিউবারকুলোসিস, এটা তো ব্যাকটেরিয়ার মধ্যেই পড়ে, টিউবারকুলোসিস দিয়েও পাইলোনেফ্রাইটিস হইতে পারে। যদি টিউবারকুলোসিস দিয়ে পাইলোনেফ্রাইটিস হয়, সেখানে আমরা ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা ফর্মেশন হতে দেখি। আর যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, সেখানে সাধারণত আমরা নন ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা আসলে ফর্মেশন হতে দেখি। তাহলে এদেরকে দিয়েও হইতে পারে। এবং ভার্চুয়ালি আসলে যে কোনো ব্যাকটেরিয়া বা যে কোনো ফাঙ্গাল এজেন্ট দিয়ে আসলে ইউটিআই হইতে পারে, অ্যাকচুয়ালি পসিবল, ইট ইজ পসিবল, বাট সবচেয়ে কমনলি এই অর্গানিজমগুলো দিয়েই হয়। এখন তাহলে প্রশ্ন হচ্ছে ভাইরাস কি দোষ করলো? উত্তর হচ্ছে না, ভাইরাসের দোষ নেই, ভাইরাস দিয়েও পাইলোনেফ্রাইটিস হইতে পারে। তবে ভাইরাস দিয়ে পাইলোনেফ্রাইটিস কিছু পার্টিকুলার পপুলেশন গ্রুপে হয়। সেটা কারা? যারা ইমিউনো কম্প্রোমাইজড, যারা এক্সাম্পল পেশেন্টের হয়তো বা এইচআইভি এইডস আছে, অথবা ফর এক্সাম্পল পেশেন্ট হয়তো বা কোনো একটা অর্গান ট্রান্সপ্লান্ট করা হয়েছে, এখন অর্গান ট্রান্সপ্লান্টের পর আসলে যখন গ্রাফট রিজেকশন যেন না হয়, সেই জন্য পেশেন্টকে আমরা আসলে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট দিয়ে থাকি। সো অর্গান ট্রান্সপ্লান্টের কথা আসলে সবচেয়ে কমন অর্গান যেটা ট্রান্সপ্লান্ট করে সেটা হচ্ছে কিডনি। তো দেখা যাচ্ছে যাদের এই অর্গান ট্রান্সপ্লান্টের হিস্ট্রি আছে, বা যারা ইমিউনো কম্প্রেসিভ কোনো ড্রাগ পায়, অথবা পেশেন্টের এইচআইভি এইডস আছে, সো এই ধরনের যারা ইমিউনো কম্প্রোমাইজড পারসন, তাদের ক্ষেত্রে আসলে আমরা দেখি যে কিছু ভাইরাল ইনফেকশন থেকেও পাইলোনেফ্রাইটিস হইতে পারে। তাহলে কোন কোন ভাইরাল ইনফেকশন থেকে পাইলোনেফ্রাইটিস আমরা পেতে পারি? এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে পলিওমা ভাইরাস। সেকেন্ডে যার নাম বলবো সেটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। থার্ডে যেটার নাম বলবো সেটা হচ্ছে অ্যাডেনোভাইরাস। সো পলিওমা ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, অ্যাডেনোভাইরাস, এই ভাইরাল ইনফেকশনগুলো আমরা আসলে ইমিউনো কম্প্রোমাইজ পারসনে আসলে বেশি দেখি। তবে সাইটোমেগালো ভাইরাস একটু পার্টিকুলারলি আমরা একটু খেয়াল রাখবো, বিশেষ করে এখান থেকে এমআরসিপিতে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে, ওরা প্রায় একটা কোশ্চেন করবে যে একটা পেশেন্ট রেনাল পেশেন্টের একটা ছিল, রেনাল ট্রান্সপ্লান্টের একটা হিস্ট্রি ছিল, কিছুদিন পরে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে, সো এখানে কোন অর্গানিজম পসিবল কজ হইতে পারে। সো ফ্রিকুয়েন্টলি ও সাইটোমেগালো ভাইরাস থেকে কোশ্চেন আসে, বাট বাকিগুলোর নামও আমরা জানে রাখবো। তাহলে একটা হচ্ছে পলিওমা ভাইরাস, আর একটা হচ্ছে আমাদের অ্যাডেনো ভাইরাস। এখন প্রশ্ন হচ্ছে, আমি শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে অ্যাসেন্ডিং ইনফেকশনের একটা ব্যাপার আছে। তাহলে কি প্রথমে হয়তো বা ইউরেথ্রা ইনভলভ হচ্ছে, তারপর হয়তো বা ব্লাডার ইনভলভ হইতে পারে, কিন্তু ইনফেকশনটা কিডনি পর্যন্ত কীভাবে পৌঁছাবে? দ্যাটস দ্য কোশ্চেন। ইউরেথ্রা থেকে ব্লাডার পর্যন্ত যাওয়া সম্ভব,
কিন্তু কিডনি কীভাবে ইনফেক্টেড হলো, দ্যাটস দ্য কোশ্চেন। তো ব্যাকটেরিয়া কীভাবে কিডনিতে পৌঁছায়, সো ব্যাকটেরিয়া কীভাবে কিডনিতে পৌঁছায়, দ্যাটস দ্য কোশ্চেন। সো এখানে প্রথমে তো একটা কথা বলেছি যে আমাদের অ্যাসেন্ডিং ইনফেকশন আছে আর একটা হেমাটোজেনাস ইনফেকশন আছে। সো হেমাটোজেনাসে যেটা বললাম যে এটা যদিও লেস কমন, একটা ডিস্ট্যান্ট একটা সাইটে ইনফেকশন ছিল, সেইখান থেকে ব্লাড স্ট্রিমের মাধ্যমে ব্যাকটেরিয়াগুলা কিডনিতে চলে আসছে। সো এটা কোন ধরনের কেসে আমরা দেখি? সামটাইমস দেখা যাচ্ছে যে কোনো পেশেন্টের সাপোজ ইউরেটেরিক অবস্ট্রাকশন ছিল, ইউরেটেরিক অবস্ট্রাকশন আছে, মনে করি একটা পেশেন্ট এখানে ইউরেটারের এখানে একটা অবস্ট্রাকশন আছে। সো ইউরেটেরিক অবস্ট্রাকশনের পেশেন্ট বা যারা খুবই ডেবিলিটেটেড পেশেন্ট, হ্যাঁ, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা হেমাটোজেনাস ইনফেকশনটা আসলে বেশি দেখি। বাট মেজরিটি অফ দ্য কেস আসলে অ্যাসেন্ডিং ইনফেকশন, যে ইউরেথ্রা বা ব্লাডার ইনভলভ হয়েছে, সেখান থেকে ইনফেকশনটা কিডনিতে পৌঁছায় গেছে বা আমাদের কালেক্টিং সিস্টেমে পৌঁছায় গেছে। কিন্তু থিঙ্ক অ্যাবাউট ইট, নর্মালি একটা নর্মাল পার্সনের যে ইউরিনারি ব্লাডারটা কিন্তু নর্মালি আসলে স্টেরাইল। ইভেন ইউরিন যেটা এর মধ্যে থাকে, সেই ইউরিনও কিন্তু নর্মালি আসলে স্টেরাইল। তাহলে একটা নর্মাল ব্লাডার এবং ইউরিন অ্যাকচুয়ালি কিন্তু স্টেরাইল। তাহলে কি এমন হলো যেখান থেকে আসলে ইনফেকশন হয়ে ইউরেথ্রা থেকে ইনভলভ হয়ে সেখানে ব্লাডার ইনভলভ হলো, আবার সেখানে এই যে ইউরেটার আছে সেইটা দিয়ে সে কীভাবে কিডনিতে গেল, হাউ ডাজ ইট হ্যাপেন? এবং এটা নিয়ে এখন প্রথমে আমরা কথা বলতে চাই। সো যে কোনো পাইলোনেফ্রাইটিস হইতে গেলে সবার আগে আমার ইউরেথ্রা ইনফেক্টেড হইতে হবে। আমি ধরে নিচ্ছি একটা পার্সন কমপ্লিটলি নর্মাল, তার কোনো সমস্যা নাই, কিন্তু এই পার্সনের যদি আমার পাইলোনেফ্রাইটিস হইতে হয়, অ্যাসেন্ডিং ইনফেকশন যদি হইতে হয়, সবার আগে যেটা ইনভলভড হইতে হবে সেটা হচ্ছে ইউরেথ্রা। তাহলে এখন কথা হচ্ছে ইউরেথ্রা তাকে প্রথমে ইনফেক্টেড হইতে হবে। তাহলে ইউরেথ্রা কীভাবে ইনফেক্টেড হয়? দেখা যাচ্ছে যে আমাদের নর্মালি কোলিফর্ম যে ব্যাকটেরিয়াগুলো আছে, হ্যাঁ, এইগুলাই আসলে সবচেয়ে বেশি এখানে আসলে এক্সপোজার হয়। সো দেখা যাচ্ছে ইউরেথ্রা যখন ইনফেক্টেড হয়, ইউরেথ্রার আসলে পার্ট আছে। আমি যদি জাস্ট সিম্পল একটা ডায়াগ্রাম আঁকি, মনে করি এটা হচ্ছে দুইটা কিডনি, এখান থেকে ইউরেটার আসছে, ইউরেটার এসে আমাদের ব্লাডারে আসবে, ব্লাডার থেকে এখানে আবার ইউরেথ্রা এসে এখানে ওপেনিং হয়েছে। তো সবার আগে আসলে ইউরেথ্রার এই ডিস্টাল পার্ট আসলে ইনফেক্টেড হইতে হবে। সো এইখানে আমরা আসলে দেখি যে কোলিফর্ম যে ব্যাকটেরিয়াগুলো আছে, সবার আগে তারা এখানে কলোনাইজেশন করে, সবার প্রথমে তারা এখানে কলোনাইজেশন করে। প্রশ্ন হচ্ছে আমাদের যে ইউরেথ্রাল যে ট্র্যাক্ট আছে, এখানে ব্যাকটেরিয়া কলোনি কীভাবে করে? সো কলোনাইজেশন এখানে ব্যাপার হচ্ছে এই যে ব্যাকটেরিয়াগুলো আছে, বিশেষ করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বা যে পার্টিকুলার ব্যাকটেরিয়াগুলোর নাম বলছে, এদের প্রত্যেকের বৈশিষ্ট্য হচ্ছে এদের পিলি থাকে, এই পিলিতে এদের অ্যাডহেসিন নামক একটা জিনিস থাকে। এই অ্যাডহেসিনের সাথেই তারা আসলে সাহায্যে এই ইউরেথ্রাল যে মিউকোসাল সারফেস তার সাথে অ্যাটাচড হয়ে থাকে। সো ব্যাপারটা হচ্ছে এই, যদি এটা ইউরেথ্রাল মিউকোসাল সারফেস হয়, মনে করি এটা ইউরেথ্রাল মিউকোসাল সারফেস, এটার সাথে যে ব্যাকটেরিয়াটা অ্যাটাচড হয়ে আছে, ব্যাকটেরিয়াটা তার পিলির মাধ্যমে যুক্ত হয়ে থাকে। পিলির এখানে যে অ্যাডহেসিন নামক একটা প্রোটিন থাকে, সেইটার মাধ্যমে সে ইউরেথ্রাল মিউকোসাল সারফেসের সাথে আসলে অ্যাটাচড থাকে। তাহলে এইভাবে সে আসলে কলোনাইজেশন করতেছে। এই জিনিসটা সে যতটা ভালো পারে সেই অনুযায়ী কলোনাইজেশন হয়। সো যে কোনো ব্যাকটেরিয়া আসলে এখানে কলোনাইজ করতে পারবে না। যাদের এই পিলি আছে, যাদের এই অ্যাডহেসিনের এই জিনিসটা আছে, তারা এখানে আসলে ব্যাপারটা হইতে পারে। এখন ইউরেথ্রা তো সে ইনফেক্ট করে ফেলছে, ইউরেথ্রাতে আসছে। প্রশ্ন হচ্ছে ইউরেথ্রা থেকে সে ব্লাডারে কীভাবে যাবে? কারণ ব্লাডার নিজে আইডিয়ালি সে একটা স্টেরাইল, ইভেন যে ইউরিন সে নিজেও স্টেরাইল, এবং কন্টিনিউয়াসলি একটা পেশেন্ট মিকচিউরেশন করে। সো যখন সে মিকচিউরেট করে, এই ইউরিনটা যখন পাস করে, বেসিক্যালি এটা মানে এই ইউরিনারি ট্র্যাক্টে যা ছিল সব কিছুকে ওয়াশ আউট করে নিয়ে যাওয়ার কথা। সো নর্মালি আসলে এখান থেকে এইরকম মেকানিজম থাকার পরে কিভাবে আমাদের এই ডিস্টাল ইউরেথ্রা থেকে আমার ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে এই ব্লাডারে চলে যায়। সো এখানে আসলে যদি মেল পেশেন্ট হয় তাহলে একরকম, ফিমেল পেশেন্ট হলে আরেক রকম হিসাব। প্রথমে ইউনিভার্সাল কথা বলি। ইউনিভার্সাল কথা হচ্ছে মেল ফিমেল সবার জন্য এই মেকানিজমটা সত্য। সেটা কি? মনে করে একটা পেশেন্টের ডিস্টাল ইউরেথ্রা কলোনাইজড হয়ে আছে। এখন এরকম কোনো একটা পেশেন্টকে আমি একটা ক্যাথেটার ইনসার্ট করছি, একটা ইউরিনারি ক্যাথেটার ইনসার্ট করা হয়েছে, অথবা কোনো একটা ইনস্ট্রুমেন্ট এই দিক দিয়ে পাস করা হয়েছে। সাধারণত ইউরোলজিস্ট যারা আছে তারা বিভিন্ন পারপাসে ইনস্ট্রুমেন্ট এখান থেকে পাস করে, বিভিন্ন পারপাস আছে।
সো দেখা যাচ্ছে ইনস্ট্রুমেন্ট অথবা ক্যাথেটার যখন আমি এই রাস্তা দিয়ে পুট করতেছি, ব্লাডার পর্যন্ত পৌঁছায় যাচ্ছি, সেই ইনস্ট্রুমেন্টের কারণে এই ব্যাকটেরিয়াটা খুব সহজে ব্লাডার পর্যন্ত পৌঁছায় যেতে পারে। তাহলে ফ্রম ইউরেথ্রা থ্রু ব্লাডার কীভাবে ব্যাকটেরিয়াটা পৌঁছায় গেল? তাহলে ডিউরিং ক্যাথেটারাইজেশন, যখন ক্যাথেটারটা প্লেস করছি তখন সে চলে গেল, অথবা ইনস্ট্রুমেন্টাইজেশন, যখন ইনস্ট্রুমেন্টটাকে আমি পাস করছি সেই মোমেন্টে ঘটনাটা ঘটলো। এটা ছেলে মেয়ে উভয়ের জন্য সত্য। তাহলে এইটা গেল একটা কথা। এবার আসি শুধু ফিমেলের জন্য। দেখা যাচ্ছে এর বাইরে কিছু এক্সট্রা মেকানিজম আছে যেখানে একটা ফিমেল পেশেন্টে খুব সহজেই ইউরেথ্রা থেকে ব্লাডারে ইনফেকশন চলে যেতে পারে। এটা কি? প্রথম কথা হচ্ছে ইন ফিমেল ইউরেথ্রাটা আসলে শর্ট। ইউরেথ্রা যেটা আমরা দেখি এটা কিন্তু ফিমেলে খুবই শর্ট। তো ফিমেলে যেহেতু ইউরেথ্রা খুবই শর্ট, ব্যাকটেরিয়া খুব সহজে এইটুকু আসলে অ্যাসেন্ড করে চলে যেতে পারে। সেকেন্ড কথা হচ্ছে পুরুষের ক্ষেত্রে কিছু আমরা প্রোটেক্টিভ কিছু মেকানিজম দেখি যেটা ফিমেলের ক্ষেত্রে নেই। সেটা কি? পুরুষের ক্ষেত্রে একটা প্রোটেক্টিভ মেকানিজম হচ্ছে প্রোস্টেটিক ফ্লুইড। এই যে প্রোস্টেটিক ফ্লুইড, এখানে আসলে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে যেটা আসলে ইউরেথ্রাকে কাইন্ড অফ ক্লিন রাখে বা সেখানে কলোনাইজেশন হইতে বাধা দেয়। কিন্তু ফিমেলের ক্ষেত্রে কিন্তু এই প্রোস্টেটিক ফ্লুইডের এই আমাদের যে মেকানিজমটা, প্রোটেক্টিভ মেকানিজম, সেটা কিন্তু ফিমেল পেশেন্টে নেই। তাহলে ফিমেল পেশেন্ট একদিকে শর্টার ইউরেথ্রা, আবার তার এই প্রোটেক্টিভ মেকানিজমটা আসলে কাইন্ড অফ মিসিং বা তার এটা নাই। সো এটা আসলে খুব সহজেই ব্যাকটেরিয়া ইনফেকশনটাকে আসলে অ্যাসেন্ড করতে হেল্প করে। এর বাইরে দেখা যাচ্ছে ফিমেলে যে হরমোনাল চেঞ্জেসগুলো হয়, এই হরমোনাল চেঞ্জেসগুলোর সাথেও আসলে সম্পর্ক আছে। সেটা হচ্ছে এই মিউকোসা যে ব্যাকটেরিয়ার সাথে অ্যাডহেরেন্সের যে ঘটনাটা, কিছু হরমোনাল চেঞ্জেস যে ব্যাপারটাকে ফ্যাসিলিটেট করে। ফিমেলে যে মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে যে হরমোনাল চেঞ্জেস যে ইভেন্টটা আছে, সো এইটা কাইন্ড অফ আসলে আমরা দেখি যে ব্যাকটেরিয়াল এই অ্যাডহেরেন্সটাকে ইন সাম টাইমস আসলে ফ্যাসিলিটেট করে। আবার আরেকটা ব্যাপারও আছে, ফিমেলে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয় সেই মোমেন্টে ইউরেথ্রাতে কিছু ড্যামেজ হয়। সো ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স ইউরেথ্রাতে কিছু ড্যামেজ হয় এবং সেই ড্যামেজটাও আসলে এই ব্যাকটেরিয়াকে খুব সহজেই ইউরেথ্রা হয়ে ব্লাডারে পৌঁছায় যাইতে আসলে হেল্প করে। সো ফ্রম ইউরেথ্রা টু ব্লাডার এই যে ইনফেকশনটা আমরা আসলে হতে দেখি, এটার পেছনে বেসিক্যালি মোটা দাগে এই কারণগুলোই উপস্থিত। তাহলে মেল পেশেন্ট হলে আসলে আমরা দেখছি যে এটা আসলে মোস্ট অফ দ্য টাইম আয়াট্রোজেনিক একটা কজ থেকে হয়, আর ফিমেল পেশেন্টে আমরা এর বাইরে কিছু এক্সট্রা ফিজিওলজিক্যাল বা কিছু সার্কামস্টেন্সিয়াল কিছু ঘটনাটাও আসলে এখানে দেখতেছি। তাহলে কথা হচ্ছে যে ইনফেকশন আমাদের ডিস্টাল ইউরেথ্রাতে ছিল, সেখান থেকে বাই অ্যানি মিনস সে এই ব্লাডারে আসলে পৌঁছায় গেছে, এইটুকু পর্যন্ত ঘটনা ঘটছে। কিন্তু আমার ইনফেকশন ব্লাডারে গেলেই হবে না, পাইলোনেফ্রাইটিস হইতে হলে আমার রেনাল টিউবিউলস বা রেনাল ইন্টারস্টিশিয়াম বা রেনাল পেলভিস ইনফেকশনটা পৌঁছাইতে হবে। তাহলে প্রশ্ন, ব্যাকটেরিয়া এখান থেকে ইউরেটারকে ক্রস করে এত দূর কীভাবে গেল? সো হাউ ডাজ দ্য ব্যাকটেরিয়া ব্লাডার থেকে কিডনিতে আসলে পৌঁছায়? সো ব্লাডার থেকে কিডনিতে পৌঁছানো এখানে আসলে তিনটা ওয়ের কথা আমরা আসলে নিয়ে আসি। সো প্রথমে যেটা আলাপ আসবে সেটা হচ্ছে কোনো একটা পেশেন্টের একটা জিনিস অবশ্যই এখানে আমরা আসলে ইউজুয়ালি এখানে আসলে এক্সপেক্ট করি, সেটা হচ্ছে তার কোনো না কোনোভাবে ইউরিনারি ট্র্যাক্টে তার এখানে ইউরিনারি ট্র্যাক্টে একটা অবস্ট্রাকশন আছে এবং এই কারণে ইউরিনের একটা স্ট্যাসিস হচ্ছে। তাহলে যখন ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন থাকে এটার জন্য স্ট্যাসিস অফ দ্য ইউরিন। এখন ইউরিনারি ট্র্যাক্ট কীভাবে অবস্ট্রাক্টেড হয়? হইতে পারে পেশেন্টের বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া আছে, হতে পারে যে কোনো একটা টিউমার আছে, হতে পারে কোনো একটা ক্যালকুলাই একটা পাথর আছে, অথবা এমনও হতে পারে যে ব্লাডারটা নিউরোজেনিক অ্যাটনিক ব্লাডার হয়ে বসে আছে, তাহলে যখন এই কেসগুলো হয় তখন আসলে যেটা হয়, মনে করি যে আবার ছবিটা আঁকি, এটা মনে করি দুইটা কিডনি, ইউরেটার, ব্লাডার। আচ্ছা, সো এখন যেটা হয়, মনে করি যে এখানে একটা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া আছে, অথবা মনে করি যে এখানে একটা স্টোন আছে, অথবা মনে করি এখানেই একটা স্টোন এসে আটকা পড়ে গেছে, অথবা মনে করি পেশেন্টের ব্লাডারটা জাস্ট কমপ্লিটলি রিল্যাক্সড হয়ে আছে, এটা ব্লাডারটা কন্ট্রাক্ট করে না, সো অ্যাটনিক ব্লাডার হয়ে আছে। সো এরকম যে কোনো কারণে আমাদের যদি ইউরিনারি এই ট্র্যাক্টে একটা অবস্ট্রাকশন থাকে, ইউরিনটা এখানে আটকা পড়ে থাকে। এখন ইউরিনের ঘটনা হচ্ছে পার্টিকুলারলি এটা আসলে স্টেরাইল, দ্যাট ইজ ট্রু, কিন্তু ইউরিন কালচার মিডিয়া হিসেবে একটা অসাধারণ কালচার মিডিয়া। একটা ব্যাকটেরিয়াকে গ্রো করার জন্য ওর যা যা দরকার
ইউরিনে অলমোস্ট তার সব কিছু থাকে। সো যেই মোমেন্টে ব্লাডারের মধ্যে ইউরিন এভাবে স্ট্যাটিক অবস্থায় বসে থাকে, সে ইনফ্যাক্ট অবস্ট্রাকশন হয় সেরকম স্ট্যাটিক অবস্থায় বসে থাকে, মোস্ট অফ দ্য টাইম আসলে যেটা হয় খুব সহজে এইখানে যে কলোনাইজেশনটা ছিল তার আসলে এইখানে চলে এসে এখানে খুব ভালো গ্রো করতে পারে, ওই ব্যাকটেরিয়া এখানে গ্রো করার সুযোগ পেয়ে যায়। সো যেই মোমেন্ট আসলে আমার এই অবস্ট্রাকশন থাকে বা স্ট্যাসিস থাকে, ব্যাকটেরিয়া খুব সহজেই ব্লাডারে কলোনাইজেশন করার সুবিধা পায়। তাহলে এই ঘটনাটা একটা, যে একটা ব্যাকটেরিয়া এখান থেকে ব্লাডারে আসলো, এখন যে ব্লাডারে আসছিল ও তো কন্টিনিউয়াস মিকটিউরেশনের কারণে তো ওয়াশ আউট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু একটা অবস্ট্রাকশন আছে, এই ব্লাডারের মধ্যে ইউরিনটা ওয়াশ আউট হচ্ছে না। সো ব্যাকটেরিয়া কিনে সে বের হইতে পারে না, বরং ওই মোমেন্টে যেহেতু কেউ বের হইতে পারতেছে না বা কম বের হচ্ছে, একটা স্ট্যাটিক একটা সিনারিও তৈরি হচ্ছে। সো তখন ব্যাকটেরিয়া ব্লাডারের মধ্যে কলোনাইজেশন করে, তাহলে সে এখানে কলোনাইজেশন করে বসে আছে। সেকেন্ড স্টেপে কি হবে, এই ইউরিনটাকে উপরে উঠতে হবে। এখন উপরে ওঠার কিন্তু আসলে আমাদের ফিজিওলজিক্যাল কিছু ব্যারিয়ার আছে, সেটা হচ্ছে আমাদের ভেসিকো ইউরেটেরাল যে ভালভের কথা আমরা অ্যানাটমিতে পড়ছিলাম বা ফিজিওলজিতে পড়ছিলাম, ফিজিওলজিতে আলোচনাটা বেশি আসে। সেটা হচ্ছে আমাদের যে এটা যদি ইউরিনারি ব্লাডার হয়ে থাকে, সো এইখানে আমাদের এই ইউরেটারটাই যেইভাবে এসে পেছনে এসে ওপেন হয়। সো এইখানে আসলে আমরা একটা ভালভের কথা বলি, ভেসিকো ইউরেটেরাল ভালভ। সো এই ভালভটা কিন্তু আসলে ইউরিনের একটা ইউনিল্যাটারাল ফ্লো মেনটেন করে, একটা নির্দিষ্ট সাইডেই সে শুধু ইউরিনটা পাস হবে, এই ওয়ান সাইডেড ফ্লোটাকে এই ভালভ আসলে মেনটেন করে। এমন কোনো পার্সনের ক্ষেত্রে হইতে পারে এখানে যে ভেসিকো ইউরেটেরাল যে ভালভের কথাটা আমরা বলি, এটা নন ফাংশনাল বা ইনকম্পিটেন্ট, এটা অ্যানাটমিক্যাল কোনো ডিফেক্ট থাকতে পারে বা অ্যানি সর্ট অফ প্রবলেম থাকতে পারে, যে আলটিমেটলি এই ভালভ ডিফেক্টিভ বা ইনকম্পিটেন্ট। তখন কি হবে, ইনকম্পিটেন্ট হলে যেটা হবে ইউরিনের ব্যাকফ্লো হয়। এখন থিঙ্ক অ্যাবাউট ইট, এখানে আমার একদিকে স্ট্যাসিস হয়ে ব্যাকটেরিয়া কলোনাইজেশন হয়ে বসে আছে এবং আমার এই ভালভুলার ইনকম্পিটেন্সির কারণে আমাদের ইউরিনটা ব্যাকফ্লো করে। যেই মোমেন্টে ইউরিনটা ব্ল্যাকফ্লো করতেছে ওইখানে তো এই ব্যাকটেরিয়াগুলোও মানে গিজগিজ করতেছে। সো ব্যাকটেরিয়া খুব সহজেই তখন এই ইউরেটার ক্রস করে অ্যাসেন্ড করে আমাদের একদম রেনাল ইয়েতে চলে যেতে পারে, রেনাল পেলভিসে চলে যেতে পারে। ইনিশিয়ালি সে রেনাল পেলভিসেই যাবে, পরবর্তীতে এখন রেনাল পেলভিসে পৌঁছাইছি, রেনাল পেলভিসের পরে তোমার রেনাল টিউবিউলস ইন্টারস্টেশনে যাইতে হবে। সো দেখা যাচ্ছে আপার অ্যান্ড লোয়ার পোল এই জায়গাগুলোতে আসলে খুব সহজেই সে আসলে চলে যাইতে পারে। আপার পোল আর লোয়ার পোলেই সবচেয়ে বেশি আসে, বিকজ ওখানে রেনাল পেলভিসের সাথে যে রেনাল টিউবুলের যে ওপেনিংগুলো এটা কাইন্ড অফ একটু ফ্ল্যাট, সো ওইখানে এই রিফ্লাক্স একটু ভালো হয়। সো এটাকে তো ইন্ট্রারেনাল রিফ্লাক্সের কথা বলা হয়। তাহলে ইন্ট্রারেনাল রিফ্লাক্সের মাধ্যমে আসলে দেখা যাচ্ছে সেই আমাদের রেনাল পেলভিস থেকে আপার পোল আর লোয়ার পোল এই জায়গাতে আমার এই ক্যালিসেস দিয়ে সে খুব সহজেই রেনাল টিউবিউলসের মধ্যে চলে আসতে পারে। সো রেনাল টিউবিউলসের মধ্যে একবার চলে আসলে টিউবিউলস ইন্টারস্টিশিয়াম এগুলো খুব সহজেই তখন আসলে ইনফেক্টেড হয়ে যেতে পারে। সো দিস ইজ হাউ পাইলোনেফ্রাইটিস হ্যাপেন্স। তাহলে ইট স্টার্টস ফ্রম লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এখান থেকে সেটা আমাদের ব্লাডারে আসবে, ব্লাডার থেকে তারপরে সেটা আমাদের রেনাল পেলভিসে আসবে, রেনাল পেলভিস থেকে রেনাল টিউবিউল রেনাল ইন্টারস্টিশিয়ামকে আসলে অ্যাফেক্ট করবে। সো এই মেকানিজম ফলো করে আলটিমেটলি আমার এই পাইলোনেফ্রাইটিসটা হলো। তাহলে পাইলোনেফ্রাইটিস আসলে হইতে গেলে সবার আগে অ্যাসেন্ডিং ম্যানারে যদি ইনফেকশনটা কনসিডার করি, একটা ইউটিআই আসলে হইতেই হবে। এবং আমরা এই যে মেকানিজম পড়লাম, তাহলে এখানে বুঝলাম যে এখানে পাইলোনেফ্রাইটিস কাদের ক্ষেত্রে বেশি হওয়ার প্রবাবিলিটি বেশি বা রিস্ক বেশি, সেটা হচ্ছে ফিমেল। আর একটা কি, মেল পেশেন্ট যদি তার ইনস্ট্রুমেন্টাইজেশন করা হয় অথবা ক্যাথেটারাইজেশন করা হয় এবং যাদের রেনাল আউটফ্লো ট্র্যাক্টে কোনো একটা অবস্ট্রাকশন আছে, তাদের ক্ষেত্রে আসলে এগুলোর রিস্ক আসলে আলটিমেটলি বেশি। এখন এই যে ভেসিকো ইউরেটারিক রিফ্লেক্সের কথা যেটা বললাম, যদি এই ভেসিকো ইউরেটারিক রিফ্লেক্সটা না হয় তাহলে কিন্তু আসলে এই অ্যাসেন্ড হওয়াটা আসলে নট দ্যাট ইজি। ওই ইনফেকশনটা মানে ব্লাডারের মধ্যেই থেকে থাকবে, সো ওখানে সিস্টাইটিস আমি পাবো। কিন্তু পাইলোনেফ্রাইটিস হইতে গেলে ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্সটা আসলে খুবই মানে ইম্পর্টেন্ট, ওইটা না হইলে আসলে ব্যাকটেরিয়া এত উপরে আসলে সহজে উঠতে পারে না। সো এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট। এখন এই যে ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্সের কথাটা বললাম, তাহলে এইটুকু তো ক্লিয়ার যে ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স না হলে ব্যাকটেরিয়ার পক্ষে এর উপরে অ্যাসেন্ড করা সম্ভব হইতো না। এখন এই ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স কীভাবে হয়,
ভেসিকো ইউরেটেরিক রিফ্লাক্স। তো এটা না হলে তো আসলে কি বলে ইউরেটারকে ক্রস করে আমাদের রেনাল পেলভিস পর্যন্ত ব্যাকটেরিয়া যাওয়াই সম্ভব ছিল না। সো এইটা কিভাবে ডেভেলপ করে, এটা আসলে আমরা দুইটা ওয়েতে অ্যাকোয়ার হইতে পারে। একটা হচ্ছে কনজেনিটাল, সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি থাকে, খুব অল্প বয়সী বাচ্চা রিকারেন্ট ইউটিআই হয় এদের, এবং খুব অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে বারবার আসলে এই রিফ্লাক্সের কারণে তাদের রিকারেন্ট পাইলোনেফ্রাইটিস হইতে হইতে সেখান থেকে ক্রনিক পাইলোনেফ্রাইটিস, এবং ক্রনিক পাইলোনেফ্রাইটিস থেকে আলটিমেটলি সিকেডি ডেভেলপ করে ফেলে। সো একটা কনজেনিটাল ডিফেক্ট, এটা ছেলেদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়, বা মেল চাইল্ডের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়, ফিমেল চাইল্ডেও হইতে পারে। চিলড্রেনে আমরা আসলে এই ডিফেক্টটা বেশি দেখি, এবং সেটার কনসিকুয়েন্স খুবই সিরিয়াস। আর একটা হচ্ছে অ্যাকওয়ার্ড, এর বাইরে কিছু অ্যাকওয়ার্ড মেকানিজম থেকেও ঘটনাটা ঘটতে পারে। সো অ্যাকওয়ার্ড মেকানিজমটা কি, যদি অ্যাটনিক ব্লাডার হয়। এখন অ্যাটনিক ব্লাডার আমরা কেন পাই? সাধারণত স্পাইনাল কর্ডে যদি কোনো ইনজুরি হয়, সো স্পাইনাল কর্ড ইনজুরি থেকে অ্যাটনিক ব্লাডার, এটা আমাদের সবচেয়ে কমন, যে পারসিস্টেন্ট ব্লাডার অ্যাটনি ডিউ টু স্পাইনাল কর্ড ইনজুরি, সেখান থেকে রিফ্লাক্সটা আমরা দেখি। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক মেকানিজম অফ পাইলোনেফ্রাইটিস। তাহলে পাইলোনেফ্রাইটিস কীভাবে, এটা আমাদের কাছে ক্লিয়ার। পাইলোনেফ্রাইটিস যদি আমরা বুঝি, দেন উই ক্যান টক অ্যাবাউট অ্যাকিউট অ্যান্ড ক্রনিক পাইলোনেফ্রাইটিস, যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ